কেমন আছেন সবাই? আজ আপনাদের জন্য নিয়ে এলাম অন্ধকার দ্বিতীয় পর্ব। লিখেছেন আহনাফ হোসেন মুশফিক। এছাড়াও লেখকের চমৎকার সব গল্প পড়ার জন্য ওনার ফেসবুক প্রোফাইল ঘুরে আসতে পারেন, লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে। শুরু হচ্ছে অন্ধকার দ্বিতীয় পর্ব। সোহেল মিয়া সেই বইটি পড়া শুরু করে। আশ্চর্যজনকভাবে সে দেখে বইয়ের প্রত্যেকটা কথা যেন তাকে কেন্দ্র করেই লেখা হয়েছে। সেখানে রেহানা বেগমের নামও দেওয়া, কিন্তু বইটিকে দেখতে প্রায় কয়েকশো বছর পুরনো মনে হচ্ছে। সে বইটি পড়ছে, তাতে যা লেখা ছিল, নিজের হাত কেটে সেখান থেকে বের হওয়া রক্ত দিয়ে সেই ছুরিটি ধুয়ে নাও। পরে রাত ঠিক 1টা থেকে 3টার মধ্যে রেহানা বেগমের বাসায় যাও। সেখানে গিয়ে তাকেও চোখ উল্টে পড়ে থাকতে দেখবে। তখন সেই ছুরিটি দিয়ে তার বুকে 6 বার আঘাত করবে। পরে তাকে সেই অবস্থায় রেখেই বাড়ি ফিরে আসবে। অবশ্যই রাত 3টা বাজার আগেই সেখান থেকে ফিরে আসবে। বাড়ি এসে ছুরিতে লেগে থাকা রক্ত তোমার বোনকে খাইয়ে দিবে। এরপর অমাবস্যা রাতের জন্য অপেক্ষা করবে। সেই রাতে যে কোনো এক যুবককে গেতর নামে আগুনে পুড়িয়ে বলি দিবে। খেয়াল রাখবে তার মাথা যেন পুরোপুরি পুড়ে না যায়। সেই অর্ধজলা মাথাটিকে নদীতে ফেলে দিবে, আর সে নদীর পানির সাথে বলির ছাইগুলো মিশিয়ে রেহানা বেগমকে খাইয়ে দিবে। এগুলো পড়তে পড়তেই সোহেল মিয়া ঘামে একদম ভিজে যায়, কিন্তু তার কাছে এখন এগুলো করা ছাড়া আর কোনো উপায় নেই। সে ভয়ে ভয়ে পৃষ্ঠা উল্টায়, কিন্তু এর পরের পৃষ্ঠাগুলোতে আর কোনো কিছু লেখা নেই। সোহেল মিয়া চুপ করে বসে রইলেন, মনে মনে ভাবতে লাগলেন, আমি এখন কি করব? আমি কখনো কোনো মানুষকে হত্যা করিনি, আর সেই নাকি আমার দুজন মানুষকে হত্যা করতে হবে, যার মধ্যে একজন আমার মায়ের সমতুল্য। হঠাৎ তখনই অদৃশ্যভাবে একটি আওয়াজ ভেসে আসে, তোমার হাতে সময় অনেক কম। এইটা শুনে সোহেল মিয়া ভয় পেয়ে যায়। সে আশেপাশে তাকায়, কিন্তু কাউকেই দেখে না। পরে সে তার বোনকে বাঁচানোর জন্য তার মনকে শক্ত করে। সোহেল মিয়া বইতে যা যা লেখা ছিল ঠিক তাই করলেন। তখন 2:47 বেজে যাচ্ছিল, যার কারণে সোহেল মিয়া তাড়াতাড়ি করে নিজের বাড়িতে ফিরে আসে। সে এসেই ছুরিতে লেগে থাকা রক্ত তার আঙ্গুলে নিয়ে তার বোনের মুখে দিয়ে দেয়, কিন্তু তার বোন কোনো প্রতিক্রিয়া করে না। এরপর সে তার রুমের সামনে আসতেই হাতের অতি রক্তক্ষরণের কারণে জ্ঞান হারিয়ে ফেলে। হঠাৎই সোহেল মিয়া নিজেকে অন্ধকার একটা রুমের মধ্যে আবিষ্কার করে। কিছুক্ষণ পর সেখানে কালো কাপড় পরা দুজন লোক আসে। এরা সোহেল মিয়াকে বলে, তুমি পাপিষ্ট একজন মানুষ, এটা শাস্তি তোমাকে ভোগ করতেই হবে। এই বলে তারা সোহেল মিয়ার গলায় একটা লোহার চেন পেঁচিয়ে দেয় এবং তাকে টানতে টানতে কোথায় যেন নিয়ে যেতে থাকে। সোহেল মিয়া বাঁচার জন্য খুবই আকুতি মিনতি করতে থাকে, কিন্তু তাতে কোনো কাজ হয় না। অবশেষে সেই লোক দুটি সোহেল মিয়াকে একটা পাহাড়ের উপর থেকে নিচে আগুনের মধ্যে ফেলে দেয়। আর ঠিক তখনই সোহেল মিয়ার ঘুম ভেঙে যায়। এরপর সোহেল মিয়া অমাবস্যার রাতের জন্য অপেক্ষা করতে থাকে। প্রায় 6 দিন পার হওয়ার পর সোহেল মিয়ার এক শিক্ষার্থী রানা আসে সোহেল মিয়ার সাথে দেখা করতে। তারা কথাবার্তা বলে। অবশেষে মাগরিবের দিকে রানা চলে যায়। তখন সোহেল মিয়া আকাশের দিকে তাকিয়ে দেখে আজকেই অমাবস্যার রাত। কিন্তু সোহেল মিয়া তো ভুলেই গিয়েছিল আজকে কাউকে বলি দিতে হবে।
আর তখনই রানা আবারও সোহেল মিয়ার দরজায় কড়া নাড়ে। সোহেল মিয়ার মন বলছিল রানাকেই বলি দিতে, আবার তার মন আরেক দিক থেকে বলছিল রানাকে ছেড়ে দিতে, কারণ রানা তার অতি প্রিয় ছাত্র। আর এর জন্যই সোহেল মিয়া রানাকে ভেতরে ঢুকতে দিতে চাচ্ছিল না। আসলে তখন রানার গাড়ি খারাপ হয়ে গিয়েছিল, আর তাই আজকের রাতটা রানা সোহেল মিয়ার বাসায় থেকে যেতে চাচ্ছিল। কিন্তু সোহেল মিয়া জানে যে রানা যদি আজকে তার বাসায় থেকে যায় তাহলে রানাকে মরতেই হবে, আর এর জন্যই সে বারবার রানাকে তাড়িয়ে দিতে থাকে, কিন্তু রানা কথা শোনে না। এরপরে রানার পরিণতি হয় মৃত্যু। খাওয়ানো শেষ হয়। রেহানা বেগম এক শয়তানি মুচকি হাসা হাসে। সোহেল মিয়া ভয় চুপসে যায়, কারণ সে জানে না এখন কি হতে চলেছে। সোহেল মিয়া রুমের এক কোণায় চলে যায়। সে যেন বুঝতে পারছে এখন খুব খারাপ কিছু একটা ঘটবে। আসলেই তা হয়। রেহানা বেগম শোয়া থেকে উঠে বসে। তার চোখ এবং ঠোঁট কুচকুচে কালো হয়ে রয়েছে। সে এখনও এক শয়তানি হাসি হাসছে। সোহেল মিয়া পালানোর চেষ্টা করছে, কিন্তু তার শরীর যেন বরফে জমে গিয়েছে। সে এক চুল পরিমাণও নড়তে পারছে না। সে ভয়ে ভয়ে বলে, আপু? না, আমি তোর আপু না, আমি গেতো। এই কথা শুনে সোহেল মিয়া আরও ভয় পেয়ে যায়। সে আমতা আমতা করে বলে, আচ্ছা আচ্ছা শোনো, তোমার দেওয়া শর্ত আমি পূরণ করেছি। এখন তুমি আমার বোনকে সুস্থ করে দাও। তোমরা মানুষেরা নিতান্তই বোকা। আমি হচ্ছি অভিশপ্ত শয়তান। মানুষের খারাপ করাই আমার কাজ। সেই জায়গায় তুমি কিভাবে বিশ্বাস করলে যে আমি তোমাকে সাহায্য করব? তাহলে 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 আমাদের চুক্তির কি হলো? এইটা তো আমার একটা প্ল্যান ছিল। আমি পৃথিবীতে আসতে চাচ্ছিলাম, কিন্তু তার জন্য আমার কিছু রিচুয়ালস করা একজন মানুষের শরীর দরকার হতো। তোমার জন্মের পর আমি তোমাকে দেখে এই প্ল্যানটা বানিয়েছিলাম। আমি তোমার দাদির সাথে ওই চুক্তিতে আবদ্ধ হয়েছিলাম শুধুমাত্র তোমাকে ব্যবহার করার জন্য। যখন তোমার দাদির সাথে আমার কাজ শেষ হয়ে যায় তখন আমি তোমার দাদিকে মেরে ফেলি। আচ্ছা, তুমি কি কখনো ভেবেছো তোমার বাবা মারা যাওয়ার পরও তোমার মা কিভাবে গর্ভবতী হলো? আদৌ তোমার মার পেটে কোনো মানুষ ছিল কিনা? সেটাও একটা শয়তান ছিল, যেটাকে আমি কৌশলে পাঠিয়েছিলাম। কোনো দিনই তোমার কোনো বোন ছিল না। সব আমার চালাকি। তার মানে তুমি এখন আমাকেও মেরে ফেলবে? হ্যাঁ, তবে যেহেতু তুমি আমাকে সাহায্য করেছো তাই তোমাকে আমি একটা সুযোগ দিলাম। আমি আগামী 10 মিনিট কোনো কিছু করব না। যদি তুমি আমার থেকে পালিয়ে বাঁচতে পারো তাহলে তুমি মৃত্যুর হাত থেকে রক্ষা পাবে। যাও যাও, পালাও। সোহেল মিয়া আর এক সেকেন্ডও দেরি করে না। সে দৌড়ে জঙ্গলের মধ্য দিয়ে তার বাসায় চলে আসে। বাড়িতে এসেই সে দরজা লাগিয়ে দেয়। সে তার বোনের রুমে গিয়ে দেখে তার বোন বিছানায় নেই। থাকলেও কি, সে তো কোনোদিনই তার বোন ছিল না। সোহেল মিয়া ঘরের সমস্ত জানলা দরজা বন্ধ করে ঘরের এক কোণায় ঠাই হয়ে বসে থাকে। সে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করতে থাকে, কিন্তু তাতে কোনো লাভ নেই, কারণ সে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্টতম কাজ কালো জাদু করেছে। হঠাৎই সোহেল মিয়া তার সামনে কাউকে অনুভব করে। সে মাথা উঠিয়ে দেখে তার বোন দাঁড়িয়ে আছে। প্রথমে সে তার বোনকে জড়িয়ে ধরার চেষ্টা করলেও পরে তার মনে পড়ে এটা কোনো মানুষই না। সে ভয় পেয়ে যায়। এক দৌড়ে অন্য রুমে চলে আসে, কিন্তু সেখানে গিয়ে দেখে গেতো রেহানা বেগমের শরীরে সেখানে দাঁড়িয়ে রয়েছে। সোহেল মিয়া ভয় পেয়ে বলে, দয়া করে আমাকে মেরো না। আমি তোমার কথা মতো কাজ করেছি। তোমার সাথে চুক্তি ছিল আমার। তোমাকে আগেই আমি বলেছিলাম আমি চরম বেঈমান, আমি অভিশপ্ত শয়তান। তাও তুমি আমাকে বিশ্বাস করেছো। তুমি তোমার সৃষ্টিকর্তার হুকুম অমান্য করেছো।
এখন এটা শাস্তি তোমাকে পেতেই হবে। এইটা বলার পর রেহানা বেগমের শরীরে গেতোর চোখ সাদা হয়ে যায় এবং সে হাসতে হাসতে সোহেল মিয়ার দিকে তেড়ে আসে। জিসান, তার পরিবারে বাবা আব্দুল হাকিম, মা রাহেলা ও ছোট বোন আয়াত আছে। তারা আমেরিকার প্রবাসী। 12 বছর ধরে তারা আমেরিকায় আছে। গত 3 বছর হলো তারা একবারের জন্য দেশে আসতে পারেনি। তাই এইবারের ছুটিতে তারা জিসানের নানু বাড়ি আসবে। কারণ দেশে তাদের আপন বলতে একমাত্র জিসানের নানু রেহালা বেগমই আছে। জিসানের দাদা দাদি অনেক বছর আগেই মারা গিয়েছে। তাই তারা তার নানুর বাড়ি গিয়েই কয়েকদিন বেরিয়ে আসবে। এই সময় ফোনের প্রচলন বেশি একটা না থাকায় তারা অনেক দিন ধরেই রেহানা বেগমের সাথে যোগাযোগ করতে পারছিল না। তাই আব্দুল হাকিম সিদ্ধান্ত নেয় তারা না বলেই চলে আসবে। জিসান ও আয়াত তারা নানু বাড়ি ঘুরতে যাওয়ার কথা শুনে খুবই আনন্দিত হয়ে যায়। 2010 সালের 28শে ডিসেম্বর তারা বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দেয়। যাত্রাপথে জিসানের পেট কামড় দেয় ও ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়। বের হওয়ার আগে হাত ধুতে গিয়ে আয়নার দিকে তাকিয়ে দেখে আয়নায় ওর প্রতিচ্ছবিতে ওর চোখ দুটো একদম সাদা হয়ে রয়েছে। ও মাথা নাড়া দিয়ে হালকা পেছনে চলে যায়। পরক্ষণেই আবার সব স্বাভাবিক হয়ে যায়। জিসান এই বিষয়টাকে খুব একটা গুরুত্ব দেয় না। দীর্ঘ কয়েক ঘন্টা জার্নি করার পর অবশেষে তারা বাংলাদেশে পৌঁছায়। তখন ঠিক সন্ধ্যা 6:10 বাজে। তারা বের হয়েই একটা সিএনজিতে করে গাজীপুরের উদ্দেশ্যে রওনা দেয়। বাইরে শীতল হাওয়া বইছে। তখন জিসানের মা বলে, বৃষ্টি আসতে পারে। এই কথা শুনে সিএনজি চালক বলে, আফা, খবরে দেখছিলাম ঝড় হবার সম্ভাবনা আছে। আচ্ছা, আর কতক্ষণ লাগবে আমাদের পৌঁছাতে? এই ধরেন 1 ঘন্টার মতো। আচ্ছা ঠিক আছে, আপনি চালাতে থাকেন। কিছুক্ষণের মধ্যেই তারা গাজীপুরে কাছাকাছি চলে আসে। আশেপাশে ঘন জঙ্গলের মতো, রাস্তাটাও ততটা উন্নত নয়। হঠাৎই তীব্র বাতাস শুরু হয়। মুহূর্তের মধ্যেই জায়গাটার পরিবেশ বদলে যায়। অবশেষে তারা জিসানের নানুর বাসার সামনের রাস্তায় এসে দাঁড়ায়। এখান থেকেও বেশ কিছু দূর হেঁটে যেতে হবে। জিসানের বাবা সিএনজি ড্রাইভারকে টাকা দিয়ে বিদায় করে। এতক্ষণে যা ভয় করছিল, এই রাস্তা দিয়ে চলতে যেন আরও বেশি ভয় লাগছে। আশেপাশে কোনো বাড়িঘর দেখা যাচ্ছে না। ঘন অন্ধকার, তার মধ্যে অনেক বজ্রপাত হচ্ছে। আর বৃষ্টির কথা তো নাই বললাম। তারা ভয়ে ভয়ে সামনের দিকে এগোতে থাকে। 30-35 মিনিট হাঁটার পর তারা জিসানের নানু বাড়ির সামনে এসে পৌঁছায়। সোহেল মিয়ার সময় আমরা যেরকম ভয়ঙ্কর ময়লা একটা বাড়ি দেখেছিলাম, এখন ঠিক তার উল্টো, একদম ঝকঝকে পরিষ্কার। মনে হচ্ছে উঠানটা তাদের জন্য কেউ আজকে ঝাড়ু দিয়ে রেখেছে। জিসানের ছোট বোন আয়াত দৌড়ে গিয়ে দরজায় কড়া নাড়ে। ভেতর থেকে কেউ একজন দরজা খুলে দেয়। তখনই আয়াত দেখে Animated stories, best channel you ever seen. Animated stories, you are in a horror dream. Animated stories, you just take the bloody cream. Go and get the popcorn, you're ready for the horror team. Animated stories, best channel you ever seen. Animated stories, you are in a horror dream. Animated stories, you just take the bloody cream. Go and get the popcorn.